সবাইকে ওয়েব ডিজাইন প্রজেক্ট পার্ট 1-এ স্বাগতম জানাচ্ছি। আমরা এতদিন HTML এবং CSS এর বিভিন্ন বিষয়গুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি। তো আজকে থেকে আমরা ছোটোখাটো কিছু প্রজেক্ট করব। তো যেহেতু আজকে প্রথম প্রজেক্ট, সেই জন্য আমরা খুব বেশি জটিল কোনো কাজ করব না, আমরা সহজ একটা কাজ করব। তো আমাদের প্রজেক্টের এক্সাম্পলটি অনেকটা এই সাইটটার মতো হবে, যে এখানে একটা হেডার থাকবে এবং একটা সুন্দর একটা নেভিগেশন বার এখানে আছে অরেঞ্জ কালারে। তো এরকম আমরা একটা সুন্দর নেভিগেশন বার ডিজাইন করব এবং সেখানে কিছু প্যারাগ্রাফ থাকবে, কিছু হেডিংও আমরা যুক্ত করতে পারি প্যারাগ্রাফে, এবং সবশেষে একটা ফুটার থাকবে। অর্থাৎ আমরা এতদিন ডিজাইনের বিভিন্ন পার্ট শিখেছি, অর্থাৎ একটা ডিজাইন করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা পার্ট বাই পার্ট শিখেছি। এখন এই সবগুলো পার্টকে একসাথে যুক্ত করে কিভাবে একটা সুন্দর একটা ওয়েব পেজ ডিজাইন করা যায় সেই বিষয়টি হচ্ছে আমাদের প্রজেক্টের মূল উদ্দেশ্য। তো এই কাজটি আজকে আমরা করব। তো তাহলে আসুন শুরু করা যাক। আমরা ওয়েবসাইটের জন্য প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নেব, এবং আমরা যে কোনো প্রফেশনাল ওয়েবসাইট যদি দেখি সেখানে যে ফাইল স্ট্রাকচার মেনটেন করা হয়, যেভাবে ফাইল স্ট্রাকচার তৈরি করা হয়, আমরা সেই স্ট্রাকচার ফলো করব। তো এখানে আমরা একটা ফোল্ডারে একটা নাম দিয়ে দেব, যে নামে আমাদের সাইটটা হবে। ওয়েবসাইট 1 দিলাম। যে কোনো নামে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমরা ওয়েবসাইট 1 যে ফোল্ডারটি তৈরি করলাম, এর মধ্যে আমরা আরও একটি ফোল্ডার তৈরি করব, এবং সেই ফোল্ডারটি হবে আমাদের সাইটে যত ইমেজ থাকবে সেই ইমেজগুলোকে একত্রে রাখার জন্য, ইমেজেস, এবং ফোল্ডারটির নাম দেবো আমরা ইমেজেস। এবং এরপরে আমরা একটা CSS ফাইল তৈরি করব এবং একটা HTML ফাইল তৈরি করব। অর্থাৎ একটা ওয়েবসাইট হতে গেলে মিনিমাম এই তিনটা জিনিস আমাদের প্রয়োজন হবে। style.css, আমরা একটা HTML ফাইল তৈরি করলাম এবং একটা CSS ফাইল তৈরি করলাম। তো এখন আমাদেরকে আমরা জেন কোডিং করেই আমাদের কোডিংয়ের কাজগুলো করব, তাতে করে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। আমরা HTML ফাইল এবং CSS ফাইল দুইটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করে নিলাম। তো আমরা একটু দেখি যে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে। তা আমাদের ওয়েবসাইটে মোট কয়টা ডিপ লাগবে সেই বিষয়টি আগে আমরা নির্বাচন করে নেব। আমাদের টোটাল ওয়েবসাইটটাকে আমরা একটা ডিপের মধ্যে রাখবো, এবং এরপরে যে কাজটি করব, যে হেডার এর জন্য একটা ডিপ নিব, এবং আমাদের নেভিগেশন বারের জন্য একটা এরিয়া থাকবে, তার জন্য আমাদের আলাদা একটা ডিপ নিতে হবে, এবং কন্টেন্ট এরিয়ার জন্য একটা ডিপ নিতে হবে, এবং সবশেষে আমাদের ফুটারের জন্য একটা ডিপ নিতে হবে।
অর্থাৎ আমরা এখানে ডিপ নিব 1টা 2টা 3টা 4টা এবং টোটাল সাইডের জন্য আমরা একটা ইচ্ছা করলে ডিপ নিতে পারি অথবা নাও নিতে পারি। তা আমাদের মেইন ডিপ লাগবে মোট 4টা। তা আমরা নিয়ে নিই। আমরা প্রথমে টোটাল সাইটের জন্য একটা ডিপ নেব, DIVD ডট। আমরা একবারে যদি কোনো ক্লাস যুক্ত করে দিতে চাই ডিপের সাথে, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ডিপ ডট এবং তারপরে যে ক্লাসটা আমরা যুক্ত করতে চাচ্ছি সেই ক্লাসের নামটা লিখতে হবে। তো আমরা এখানে টোটাল সাইটের জন্য আমরা একটা ক্লাস দেব, সেটা হচ্ছে WRAP র্যাপ। এখন যদি আমরা কন্ট্রোল ই প্রেস করি তাহলে আমাদের একটা ডিপ তৈরি হয়ে গেল এবং আমাদের মোট 4টি ডিপ লাগবে। DIV ডিপ ডট, একটা হচ্ছে হেডার সেকশনের জন্য, তো আমরা ডিপ ডট হেডার দিয়ে দিতে পারি, ডিপ ডট হেডার। সেক্ষেত্রে আমাদের হেডারের সব কিছু এই ডিপের মধ্যে থাকবে এবং এরপরে আমরা হেডারের পরে আমরা নেভিগেশন বারের জন্য একটা ডিপ রাখবো, ডিপ ডট নেভ বার। আমরা যে কোনো নামেই আমরা নিতে পারি ক্লাস, এবং এরপরে কন্টেন্ট এবং সবশেষে আমাদের থাকবে ফুটার। ডিপ ডট ফুটার। আমরা আমাদের সাইটের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি তৈরি করলাম। এখন আমরা আমাদের সাইটে যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলো আমরা এখানে নিয়ে নেব। তা আমরা যেহেতু একটা ডিজাইনের উপর বেস করে কাজ করতেছি, তো আমরা কন্টেন্টগুলো সেই ডিজাইন থেকে নিয়ে নিতে পারি। তো প্রথমে আমাদের যে হেডার থাকবে সেই হেডারে আমাদের লেখা আছে ওয়েবসাইট হেডার। তো এই লেখাটি আমরা দিয়ে দিব হেডার সেকশনের মধ্যে, অর্থাৎ হেডার ক্লাস নামে যে আমরা ডিপটি নিয়েছি সেই ডিপের মধ্যে আমরা একটা H1 ট্যাগ দিব, H1। এবং H1 এর মধ্যে আমরা আমাদের হেডারের টেক্সটটি আমরা দিয়ে দিলাম এবং আমরা প্রত্যেকটা সাইটেই কিছু না কিছু টাইটেল থাকে, তো আমরা এখানে দিয়ে দিলাম ডিজাইন আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। এখন নেভিগেশন বার তৈরির জন্য আমাদেরকে একটা আনঅর্ডার লিস্ট নিতে হবে। এর জন্য আমরা লিখব UL এবং এরপরে লিখব LI এবং আমরা চাচ্ছি যে আমাদের নেভিগেশন বারে মোট 5টি এলিমেন্ট থাকবে, যার কারণে আমাদের 5টি LI নিতে হবে। এই জন্য আমরা 5টি LI নেওয়ার জন্য LI *5 দিলাম এবং প্রত্যেকটা LI এর মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। অর্থাৎ আমরা জানি যে নেভিগেশন বারের প্রত্যেকটা এলিমেন্টে কোনো না কোনো পেজের সাথে বা অন্য কোনো লাইভ ওয়েবসাইটের লিঙ্ক থাকে। তো এই জন্য আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। এখন যদি আমরা কন্ট্রোল ই প্রেস করি সেক্ষেত্রে আমাদের আনঅর্ডার লিস্টটি তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা আনঅর্ডার লিস্টেও একটা ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাস
আমরা প্রথমে সেকশনের জন্য ক্লাস নিয়েছি নেভ বার। তো এখানে আমরা নেভ নামে একটা ক্লাস ব্যবহার করতে পারি, নেভ। এবং আমরা একটু সেভ দিয়ে দেখে আসি আমাদের সাইটের ডিজাইনটা কেমন হবে। তাহলে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি এরকম হয়েছে, অর্থাৎ আমরা একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি, কিন্তু লিস্টে এখনো কোনো টেক্সট যুক্ত করিনি, যার কারণে শুধুমাত্র আনঅর্ডার লিস্টের ডট সিম্বলগুলো দেখাচ্ছে। এবং আমরা হেডার সেকশনে আমরা ওয়েবসাইট হেডার লিখেছিলাম একটা H1 ট্যাগ দিয়ে, এবং সেই লেখাটি এখানে প্রদর্শিত হচ্ছে। এখন আমরা নেভিগেশন বারের লিস্ট আইটেমগুলো যুক্ত করব। তো সাধারণত প্রত্যেকটা ওয়েবসাইটেই একটা হোম বাটন থাকে। আমরা প্রথম যে নেভিগেশন বারের এলিমেন্ট, সেই এলিমেন্টে আমরা হোম লিখলাম। এরপরে একটা অ্যাবাউট আস পেজ থাকে, অ্যাবাউট আস, এবং এরপরে লিখতে হবে কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস, এবং সবশেষে হচ্ছে ব্লগ। এখন যদি আমরা সেভ দিয়ে পরিবর্তনটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের লিঙ্কগুলো এসেছে, কিন্তু আমরা একটু ভুল করেছি। আমাদের অ্যাঙ্কর ট্যাগটা হবে এই লেখার পরে অর্থাৎ আমরা যে কোনো ডিজাইন করতে গেলে এই ভুলগুলো কিন্তু হতে পারে, যার কারণে এই ভুলগুলোর দিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। এবং সাধারণত অনেক ছোট ছোট ভুল হয় কাজ করতে গেলে, এবং এই ভুলগুলো যদি আমরা এখন থেকে ধরতে না পারি, সেক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হবে। তো আমরা সব সময় কাজ করার সময় ধৈর্য সহকারে কাজ করব। এখন যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের লিঙ্কগুলো কাজ করবে। আমরা দেখছি যে আমাদের লিঙ্কগুলো কাজ করতেছে, এবং মাউস পয়েন্টার যখন আমরা লিঙ্কের উপর নিয়ে যাচ্ছি, লিঙ্কের মাউস পয়েন্টারের আকার পরিবর্তন হচ্ছে। এখন আমরা কন্টেন্ট এরিয়াতে কাজ করব। কন্টেন্ট এরিয়াতে আমরা একটু ডিজাইনটা আরেকবার দেখে আসি। আমাদের কন্টেন্ট এরিয়াতে মোট 1 2 3 4 মোট 4টা প্যারাগ্রাফ আছে। তো আমরা এই 4টা প্যারাগ্রাফ এখান থেকে কপি করে নিতে পারি।
এবং আমরা সব শেষ আরও একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটিকেও আমরা নিয়ে নেব। এবং সব শেষে আমাদের ফুটারের ডিজাইন করতে হবে। আমাদের ফুটারের মধ্যে আছে যে একটা একটা মেসেজ আছে যে ডিজাইন বাই, এবং সবশেষে আমার নিজের নামটা এখানে দেওয়া আছে। তো এখানে আপনারা আপনাদের নিজেদের নাম বা যে কোনো কিছুই আপনারা দিতে পারেন, এবং নামটিতে আমার ফেসবুক আইডির লিঙ্কটি দেওয়া আছে। তো এখানে আমরা যে কোনো কিছুই করতে পারি। তো যেটা এখানে আছে আমরা সিমিলার ডিজাইন করব, যার কারণে আমরা ফুটারে আমরা একটা প্যারাগ্রাফ নিব কি, এবং প্যারাগ্রাফের মধ্যে আমাদের এখানে যে ডিজাইন বাই যে টেক্সটটুকু আছে, এই টেক্সটটুকু আমরা প্যারাগ্রাফের মধ্যে নেব, এবং প্যারাগ্রাফের মধ্যেই আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা আমাদের যে লিঙ্কটা হবে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এছাড়া আমরা ফুটারে কপিরাইট টেক্সট যুক্ত করতে পারি। এখানে আপাতত আমরা কোনো লিঙ্ক করতেছি না, হ্যাশ সিম্বল দিয়ে রাখলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের সাইটের যে স্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম, অর্থাৎ HTML এর মার্কআপগুলো আমরা এখানে তৈরি করলাম। এখন যদি আমরা আমাদের যে পেজটা তৈরি করলাম সেই পেজটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে পেজটা এরকম দেখাচ্ছে। অর্থাৎ এই সাইটে কোনো ডিজাইনের কোনো কাজ আমরা এখনো পর্যন্ত করিনি। তো আমরা প্রফেশনাল যে কোনো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমে এভাবে মার্কআপগুলো তৈরি করে নেব, এবং যে ধরনের কন্টেন্ট আমাদের সাইটে থাকবে সেই কন্টেন্টগুলো আমরা এভাবে সাজিয়ে নেব। এবং তারপরে আমাদের কাজ হবে আমরা যে ক্লাসগুলো ব্যবহার করলাম বা যে আইডিগুলো আমরা আমাদের মার্কআপের মধ্যে ব্যবহার করেছি, সেই মার্কআপের আইডি এবং ক্লাসগুলোকে আমাদের CSS ফাইলে নিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের CSS এ আমরা যখন স্টাইলগুলো যুক্ত করব, সেই স্টাইলগুলো একটা শ্রেণীতে যুক্ত হবে, অর্থাৎ সেগুলোর মধ্যে একটা সিকোয়েন্স থাকবে। আর যদি আমরা কিছু কিছু কাজ করি এবং আমরা একটা করে ডিপ এলিমেন্ট যুক্ত করি, একটা করে ক্লাস যুক্ত করি, এবং তারপরে যদি স্টাইল শিটে গিয়ে তার জন্য স্টাইল লিখি, সেক্ষেত্রে আমাদের কোনো সিকোয়েন্স থাকবে না এবং আমরা কোডটাকে সুন্দরভাবে সাজাতে পারবো না। যার কারণে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে যে আমাদের পেজে যত ধরনের এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলোর মার্কআপ আমরা প্রথমে তৈরি করে নেব, এবং মার্কআপ তৈরি শেষে আমরা ক্লাস এবং আইডি সিলেক্টরগুলোকে স্টাইল শিটে নিয়ে নেব, এবং সেটার উপর বেস করে আমরা স্টাইলগুলো তৈরি করি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে ক্লাসগুলো নিয়েছি এই ক্লাসগুলোকে স্টাইল শিটে এক এক করে যুক্ত করা। তো এই জন্য আমরা কিছু কাজ করে নিতে পারি। যেহেতু আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টে আমরা কোনো আইডি ব্যবহার করিনি এবং বেশ কিছু ক্লাস ব্যবহার করেছি, যার কারণে আমরা ক্লাসের যে মিনিমাম যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটুকু আমরা আগে করে নিতে পারি। আমরা ডট সিম্বল দিব, এবং ডট সিম্বল দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটগুলোকে যুক্ত করে নিতে পারি। অর্থাৎ এই লাইনটা আমরা বেশ কয়েকবার কপি করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের কাজ শুধুমাত্র ক্লাসগুলো যুক্ত করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা প্রথমে দিয়েছি র্যাপ, আর এছাড়া শুরুতে আমাদের আরও কিছু কাজ করতে হয়। তো আমরা সেই কাজটা ক্লাসগুলো নিয়ে নেওয়ার পরে আমরা শুরুতে কিছু কাজ করব। আগে আমরা ক্লাসগুলো নিয়ে নেই। হেডার, এরপরে আছে নেট বার, এবং এরপরে আছে কন্টেন্ট,
কন্টেন্ট বানান এখানে ভুল আছে। কন্টেন্ট এবং সবশেষে আছে ফুটার। এখন আমাদের প্রত্যেকটা পেজের শুরুতে আমাদের কিছু সেটিংস করতে হয়, তো সেই সেটিংসগুলো আমরা এখানে করে নেব। তো আমরা চাচ্ছি যে আমাদের যে পেজটা হবে সেই পেজের শুরুতে কোনো মার্জিন থাকবে না, কোনো প্যাডিং থাকবে না, এবং এবং সুন্দরভাবে পেজটা কন্টেন্টগুলো সুন্দরভাবে একেবারে কর্নার থেকে শুরু হবে। তো এই জন্যে আমাদের প্রথমে কিছু স্টাইল যুক্ত করতে হবে। তো এই স্টাইলটা যুক্ত করা হয় সাধারণত স্টার সিলেক্টর ব্যবহার করে। আমরা একটু লেখাটাকে একটু বড় করে নিই, সেক্ষেত্রে সুবিধা হবে বুঝতে। মার্জিন 0 এবং প্যাডিং 0। তো আমাদের এখানে যে আমরা স্টার যে সিলেক্টরটা যুক্ত করেছি, এই সিলেক্টরে একটা নাম আছে, সেই নামটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। তো এই ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে আমরা আমাদের পেজের মার্জিন এবং প্যাডিং 0 করে দিতে পারি। এবং এরপরে আমাদের যেটা লিখতে হয় তা হচ্ছে বডি। বডিতে আমাদের কিছু ডিফল্ট কিছু স্টাইল দিতে হয়। তো তার মধ্যে যেমন ফন্ট ফ্যামিলি, আমাদের টোটাল সাইডের জন্য আমরা যদি একটা নির্দিষ্ট ফন্ট ফ্যামিলি নির্ধারণ করে দিই, তাহলে আমরা যাই লিখি না কেন সেই সাইডের সব কিছু আসবে সেই ফন্টের থেকে। আমরা এখানে ফন্ট ফ্যামিলি হিসাবে ওপেন সেন্স যুক্ত করতে পারি। ফন্ট ফ্যামিলি, সেক্ষেত্রে সাইটটা দেখতে অনেক সুন্দর লাগবে। ফন্ট ফ্যামিলি, তো আমরা এখানে ফন্ট ফ্যামিলি হিসাবে এভাবে দিতে পারি যে ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স, সেন্স স্ক্রিপ্ট। এবং আমাদের যদি ওপেন সেন্স ফন্ট যদি না পাই, সেক্ষেত্রে আমরা এখানে এরিয়াল দিতে পারি, এরিয়াল, বা আমরা আরও কিছু ফন্ট এখানে দিয়ে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথমে প্রায়োরিটি পাবে ওপেন সেন্স, এবং এরপরে যদি আমাদের ওপেন সেন্স না পাই, সেক্ষেত্রে এরিয়াল ফন্টটা আমাদের বডিতে কাজ করবে। এছাড়া আমরা বডির যে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজও একটা নির্ধারণ করে দিতে পারি। তো আমরা এখানে বডির জন্য ফন্ট সাইজ নির্ধারণ করে দিচ্ছি না। সব থেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে আমাদের ফন্ট সাইজগুলো পরবর্তীতে নির্ধারণ করে দেয়া। তো এখানে আমরা H1, H2, এবং H6, এই যে আমাদের যে 6টা যে হেডিং আছে, এই হেডিংয়ের ফন্ট সাইজ কেমন হবে আমাদেরকে শুরুতেই বলে দিতে হবে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমাদের H1-এ আমরা ফন্ট সাইজ সাধারণত 32 পিক্সেল ব্যবহার করে থাকি। আমরা অন্য যে কোনো ফন্ট সাইজও ব্যবহার করতে পারি।
এখানে আমরা H2 তে দিব 28 পিক্সেল, H3 তে দিব 24 পিক্সেল, H4 এ দিব 18 পিক্সেল, H5 এ থাকবে 14 পিক্সেল এবং সবশেষে H6 এ থাকবে 12 পিক্সেল। আমরা হেডিংগুলোর ফন্ট সাইজ নির্ধারণ করে দিলাম এবং আমরা যদি এই হেডিংগুলোতে আলাদা কোনো ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে চাই সেই ফন্ট ফ্যামিলিগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এইভাবে আমাদের ফন্টের সেটিংগুলো এভাবে করে নিতে হবে এবং বডিতে আমরা যে অর্থাৎ আমাদের সমস্ত সাইডে যে ফন্টটা থাকবে সেই ফন্টটাও আমরা এভাবে নিয়ে নিতে পারবো। এখন আমরা ডট র্যাপ নামে যে ক্লাসটি নিয়েছি, অর্থাৎ র্যাপ নামে যে ক্লাসটি নিয়েছি সেই ক্লাসের মধ্যে আমরা কিছু স্টাইল যুক্ত করব। তো আমরা র্যাপ নামে যে ক্লাসটা নিয়েছি এই ক্লাসটার মাধ্যমে আমরা আমাদের টোটাল সাইটটাকে সেন্টারে অ্যালাইন করতে পারি। তো এখন আমরা সেই কাজটি আমরা দেখব। তো আমরা যতদূর পর্যন্ত কাজ করেছি এই কাজটুকু আমরা একটু দেখে আসি যে আমাদের ডিজাইনটা এখন কেমন হলো। আমরা যদি রিফ্রেশ দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফন্টগুলো পরিবর্তন হয়ে গেছে। আমরা সামনের দিকে আগাই। তো র্যাপের মধ্যে আমরা ওয়াইড দিব, WIDTH, ওয়াইড হবে 960 পিক্সেল এবং আমরা একটা মিনিমাম হাইট দিয়ে নিতে পারি। সেক্ষেত্রে মিন হাইট আমরা যে কোনো কিছুই দিতে পারি। আমরা এখানে 1400 পিক্সেল দিচ্ছি, 1400 পিক্সেল এবং আমরা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা UI কালার যে ওয়েবসাইটটা আছে সেই কালার থেকে আমরা একটা নির্দিষ্ট একটা কালার চয়েস করে আনতে পারি। অথবা আমাদের ইচ্ছা মতো যে কোনো কালারও আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা কালার দেব, আমরা একটা কালার দেই এবং আমাদের কন্টেন্টগুলোকে আমরা চাচ্ছি যে সেন্টারে অ্যালাইন করতে। সেক্ষেত্রে আমাদের দিতে হবে মার্জিনের ভ্যালু হবে 0 অটো, অর্থাৎ এখানে 0 অটো দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের টপ এবং বটম, আমাদের প্রথম যে মার্জিনের ভ্যালুটা এই ভ্যালুটা পাবে টপ এবং বটমের জন্য কাজ করবে এবং এরপরে যেটা আছে এটা লেফট এবং রাইট সাইডের জন্য কাজ করবে। আমরা মার্জিনের মোট 4টা ভ্যালু দিতে পারি অথবা 2টা ভ্যালু দিতে পারি অথবা আমরা সিঙ্গেল একটা ভ্যালু দিতে পারি। আমরা যখন মার্জিনের 4টা ভ্যালু দিব তখন কাজ করবে, প্রথমটা হবে হচ্ছে টপের জন্য, তারপরেরটা হবে রাইটের জন্য, তারপরেরটা হবে বটমের জন্য এবং সব শেষেরটা হবে লেফটের জন্য। আমরা যখন মার্জিনের 2টা ভ্যালু দিব তখন প্রথম ভ্যালুটা কাজ করবে টপ এবং বটমের জন্য এবং পরের ভ্যালুটা কাজ করবে লেফটের জন্য। তো আমরা যেহেতু সাইটটাকে দেখতে চাচ্ছি যে সাইটের সমস্ত কন্টেন্ট সেন্টারে অ্যালাইন হবে, অর্থাৎ আমাদের টপে কোনো মার্জিন থাকবে না এবং বটমেও কোনো মার্জিন থাকবে না, কিন্তু লেফট সাইড এবং রাইট সাইডের মার্জিন যতটুকু সে ফাঁকা স্পেস পাবে সেই ফাঁকা স্পেসটাকে 2 ভাগে ভাগ করে দিবে। আমরা দেখি এখানে আমরা যদি এখন সেভ দিয়ে পেজটাকে রিলোড করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের সাইডটা সেন্টারে অ্যালাইন হয়ে গেছে।
আমাদের কোনো স্টাইলই এখন পর্যন্ত সাইটে অ্যাড হয় নাই। এর কারণ হচ্ছে আমরা স্টাইল শিটকে আমাদের এইচটিএমএল এর সাথে যুক্ত করিনি। এই কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে হেডের মধ্যে গিয়ে এলআইএনকে লিঙ্ক, এবং আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি সেক্ষেত্রে আমাদের জেন কোডিং থেকে কোড জেনারেট হবে, এবং এখান থেকে আমরা স্টাইল ডট সিএসএস যুক্ত করে দেব। এখন যদি আমরা সেভ দেই এবং এই আমাদের স্টাইল শিটটাকেও যদি সেভ দেই সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের ফন্টের স্টাইলগুলো পাবে এবং আমাদের সাইটটাও মাঝখানে চলে আসবে। তো আমরা যতটুকু কাজ করেছি তাতে করে আমাদের সাইটটা এখন এমনটা দেখাচ্ছে। তাহলে আমরা সামনের দিকে আগাই, দেখা যাক আমরা কত দূর করতে পারি, এই ডিজাইনটার মতো আমরা করতে পারি কিনা। তো এখানে আমাদের যেটা ব্যাকগ্রাউন্ডে যেটা ছিল সেই কালারটি হচ্ছে, আমরা এখান থেকে পিক্সি দিয়ে আমরা এই কালারটাকে কপি করে নিতে পারি। আমার মনে হচ্ছে আমরা সেম কালারই দিয়েছি। এখন আমরা হেডার সেকশনে আমরা কাজ করব। আমাদের ডিজাইনটা দেখে নিই। তো এখানে হেডার সেকশনে আমরা কাজ করব। এখন হেডার সেকশনে যেটা আছে, যে একটা টেক্সট আছে এবং এর ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে একটা হেডারে একটা হাইট দিয়ে দিতে হবে, HEIGHT হাইট। হাইটে আমরা 250 পিক্সেল দেব এবং একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড, তো আমরা যখন কোড লিখব তখন সিএসএস এ আমরা যে কোনো প্রপার্টি লেখার সাথে সাথেই সেই প্রপার্টি যদি সঠিকভাবে আমরা লিখে থাকি তাহলে সেই লেখার কালারটি পরিবর্তন হয়। আমরা কালার পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে কালারটা কপি করে নিতে পারি, কন্ট্রোল অল্টার সি, এবং আমরা কালারটা দিয়ে দিলাম। এখন যদি সেভ দিয়ে আমরা দেখি সেক্ষেত্রে আমাদের ডিজাইনটিকে আমরা দেখতে পাবো। আমাদের ব্যাকগ্রাউন্ডে কালারটি চলে এসেছে এবং আমরা যে হাইট দিয়েছিলাম সেই হাইটটি চলে এসেছে। এখন আমরা আমাদের যে হেডার সেকশনে যে টেক্সটটি আছে এই টেক্সটটাকে আমরা সেন্টারে নিয়ে আসব এবং আমরা লেখার কালারটি পরিবর্তন করব। হেডার, হেডারের মধ্যে আমরা লিখব H1 এবং H1 এর জন্য আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করব। টেক্সট অ্যালাইন সেন্টার এবং আমরা টপের দিকে কিছুটা প্যাডিং দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে প্যাডিং, PADDING, প্যাডিং টপ। প্যাডিং টপ আমরা যেহেতু 250 পিক্সেল নিয়েছি আমাদের টোটাল হেডার, তো এবং মাঝখানে আমাদের টেক্সটটা থাকবে, তো যার কারণে আমরা প্যাডিং টপে 80 পিক্সেলের মতো একটা প্যাডিং দিতে পারি, 80 পিক্সেল। এবং আমাদের লেখার কালার হবে হোয়াইট
কালার হ্যাশ FFF। এখন যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমাদের ডিজাইনটি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে লেখাটা সেন্টারে চলে এসেছে এবং লেখায় সুন্দর একটা কালার অর্থাৎ হোয়াইট কালারের আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই লেখাটি আরেকটু বড় হলে হেডারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা দেখি, আমরা এখানে ফন্ট সাইজ 40 পিক্সেল দিয়ে দেখি কেমন আসে, এবং প্রয়োজন হলে আমরা ফ্রন্ট এন্ডের থেকে আমরা দেখে নিব যে কত পিক্সেল দিলে আমাদের হেডারটা দেখতে সুন্দর হবে। আমরা এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করে অর্থাৎ লেখার উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে লেখার সাইজ কত, এবং এখান থেকে আমরা পরিবর্তন করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। এখান থেকে আমরা ফন্ট সাইজ কত দিলে আমাদের হেডারটা দেখতে সুন্দর লাগবে সেটা আমরা দেখে নিতে পারি। আমরা দেখছি যে মোটামুটি 60 পিক্সেলের মতো দিলে আমাদের হেডারটা দেখতে সুন্দর লাগে। তো এখানে আমরা 40 পিক্সেল করে দিতে পারি, 60 পিক্সেল করে দিতে পারি। 60 পিক্সেলের মতো দিলে আমাদের হেডারটা অনেক সুন্দর হচ্ছে। এবং আমরা যদি আমাদের এই ডিজাইনটা খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই লেখাতে একটা 3D একটা ইফেক্ট আছে, অর্থাৎ লেখাতে একটা শ্যাডো দেওয়া আছে। তো এই শ্যাডোটা আমরা কিভাবে তৈরি করতে পারি এই বিষয়টা আমরা এখন একটু দেখব। তো শ্যাডো তৈরি করার জন্য আমাদেরকে একটা প্রপার্টি লিখতে হবে। সেই প্রপার্টিটাই হচ্ছে টেক্সট শ্যাডো SHADOW টেক্সট শ্যাডো। এবং টেক্সট শ্যাডোতে আমরা টু পিক্সেল এবং 0 পিক্সেল এবং সবশেষে আমাদেরকে দিতে হবে যে কালারে আমরা শ্যাডোটি দেখতে চাচ্ছি। আমরা 03 এই কালারটি আমরা শ্যাডোতে ব্যবহার করি। এই কালারটি কালোর কাছাকাছি একটা কালার হবে। এখন যদি আমরা সেভ দেই, সেভ দিয়ে যদি আমাদের ডিজাইনটা দেখি, সেক্ষেত্রে আমরা একটা শ্যাডো দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা শ্যাডো তৈরি হয়েছে। তো আমরা এখন যদি ইনস্পেক্ট করে যদি এই ভ্যালুগুলো পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আসলে কোন ভ্যালুটা কি কাজ করতেছে। আমরা যদি প্রথম ভ্যালুটা পরিবর্তন করি, অর্থাৎ প্রথম যে 2 পিক্সেল ভ্যালু আছে, এই ভ্যালুটি যদি পরিবর্তন করি, আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আমাদের যে শ্যাডোটা, সেই শ্যাডোটা রাইট সাইডের দিকে সরে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের রাইট সাইডে শ্যাডোটা কতটুকু হবে সেটা আমাদের নির্ধারণ করার জন্য আমরা প্রথমে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা কাজ করবে। তা আমরা এখানে 3 পিক্সেল রাখলাম, এবং এর পরের ভ্যালুটা যদি আমরা খেয়াল করি, যদি আমরা আপ করি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা কাজ করতেছে শ্যাডোটাকে নিচে নামানোর জন্য। তাহলে আমাদের দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে শ্যাডোটা কতটুকু নিচের দিকে থাকবে অথবা কতটুকু উপরের দিকে থাকবে, এইটার জন্য কাজ করতেছে। এবং আমরা সব শেষে যে 0 পিক্সেল দিয়েছি, এটা যদি আমরা একটু বাড়াই, তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা দেওয়াতে আমাদের শ্যাডোটা কিছুটা ব্লার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের শ্যাডোটা কিছুটা ব্লার হবে, সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটাকে আমরা একটু বাড়াই দিতে পারি। তো আশা করি সবাই কীভাবে টেক্সট শ্যাডো ব্যবহার করতে হয় আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখানে ব্লার চাচ্ছি না, আমরা একটু 3D ইফেক্ট চাচ্ছি, যার কারণে আমরা এটাকে 0 করে রাখবো এবং আমরা রাইটের ভ্যালুটা এবং আমরা
লেফট রাইটের ভ্যালুটা এবং আমরা টপ ডাউনের ভ্যালুটা আমরা একটু পরিবর্তন করে দিচ্ছি। অর্থাৎ আমাদের প্রথমের যে ভ্যালুটা, এই ভ্যালুটা কাজ করবে লেফট রাইটের জন্য এবং তারপরে ভ্যালুটা কাজ করবে টপ এবং ডাউনের জন্য। সাধারণত আমরা কোনো পজিটিভ ভ্যালু দিলে সেটা শ্যাডোটা ডাউনের দিকে আসবে এবং আমরা যদি কোনো নেগেটিভ ভ্যালু দিই তাহলে শ্যাডোটা টপের দিকে যাবে। আশা করি কিভাবে টেক্সট শ্যাডো ব্যবহার করতে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা যদি ডিজাইনটা খেয়াল করি তাহলে এর পরের যে কাজটি আছে তা হচ্ছে নেভিগেশন বার। আমরা এরকম সুন্দর একটা নেভিগেশন বার এখন ডিজাইন করব। তো শুরু করা যাক। আমরা আমাদের হেডার সেকশনটা কমপ্লিট করেছি। তো এরপরের কাজটি হচ্ছে আমাদের নেভিগেশন বার ডিজাইন করা। তো নেভিগেশন বার ডিজাইনের কাজটা আমরা পরবর্তী পর্বে দেখব। তো আশা করি সবাই প্রথম অংশটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমরা এইভাবে যে কোনো সাইটের হেডার ডিজাইন করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম অংশ এখানেই শেষ করছি।